নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিভিন্ন ব্লাড টেস্ট রিপোর্ট নিয়ে। কারণ আমি ভাবলাম যে আপনাদের এটা জানা উচিত যে কতটা ব্লাড টেস্ট রেঞ্জের মধ্যে থাকলে আপনারা খুশি থাকবেন। বিকজ আমার কাছে অনেক পেশেন্ট আসে, তারা এসে বলে ডাক্তারবাবু আমি তো খুব ভালো আছি, অথচ আমি তাদের ব্লাড টেস্ট দেখে মোটেই মনে করি না যে তারা ভালো আছেন। এবার এটা সম্পর্কে একটা কনসেপ্ট খুব ক্লিয়ার করে দেওয়া দরকার। যে মনে করুন যে আপনার ছেলে পরীক্ষা দিয়েছে, সে অঙ্কে 140 পেয়েছে, 140 পেলে সে পাস। এবার সে পাস করলে আপনি খুশি হবেন, না সে 85, 90, 100 পেলে আপনি খুশি হবেন, নাকি সে আগে 20 পেত এখন 25 পেয়েছে আপনি খুশি হবেন? এটা আপনার উপর। কিন্তু আপনার জানা দরকার যে সে এক্স্যাক্টলি কত পেয়েছে অঙ্কে। সিমিলারলি ব্লাড রেজাল্টেও আপনার জানা দরকার যে আপনার যে রেজাল্টটা হচ্ছে সেটা আপনাকে ফেলের ক্যাটাগরিতে রাখলো, না জাস্ট টাই পাস করালো, না ভালো রেজাল্ট করালো। এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা। তাহলে আমি আপনাদের আজকে 10টা ডিফারেন্ট টেস্ট নিয়ে আলোচনা করব, কারণ তার বেশি আলোচনা করার জন্য এই ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালি বহু টেস্ট নিয়ে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও আগে করেছি, আমার চ্যানেলে গিয়ে আপনি দয়া করে সেগুলো দেখে নেবেন যদি ইন্টারেস্টেড থাকেন। বাট আজকে কমন 10টা টেস্ট নিয়ে বলবো। সবার আগে আমি বলবো যে ডায়াবেটিসে ফাস্টিং ব্লাড গ্লুকোজ। ফাস্টিং ব্লাড গ্লুকোজ কত হলে আপনি খুশি হবেন? এবার অবভিয়াসলি আপনার বয়স যদি 90 হয়, আপনার যদি অনেকগুলো রোগ থাকে, আপনার টার্গেট অন্য। কিন্তু আমি জেনারেলি ধরছি এটা মোটামুটি আপনি ফিট, বিরাট কোনো রোগ নেই এরম পেশেন্টদের জন্য। এইবার ভালো রেজাল্ট ডায়াবেটিসে ফাস্টিং ব্লাড গ্লুকোজ হচ্ছে যদি কোনো ওষুধ ছাড়া আপনি 90, 95, 100-র মধ্যে রাখতে পারেন। ওষুধ ছাড়া 90, 95, 100 হচ্ছে ভালো রেজাল্ট। মনে করুন আপনি অঙ্কে 85, 90, 100 পাওয়ার ইকুইভ্যালেন্ট। পাস মার্ক হলো ওষুধ নিয়ে 110 থেকে 125-এর মধ্যে থাকা। তাহলে যদি আপনার ফাস্টিং 110 থেকে 125, আপনি ওষুধ নিচ্ছেন, আপনি মোটামুটি পাস মার্ক করছেন। আর ফেল হচ্ছে যদি ফাস্টিংয়ে আপনার 126-এর বেশি থাকে ওষুধ নিয়ে, তাহলে আপনাকে আপনার ফাস্টিংটা আন্ডার কন্ট্রোল রাখতে হবে। সেকেন্ড ব্লাড টেস্ট হচ্ছে পিপি। পিপি আপনাকে রাখতে হবে 140-র কম ওষুধ ছাড়া যদি আপনি ভালো রেজাল্ট চান। 140 থেকে 160 ওষুধ নিয়ে যদি আপনি পাস মার্ক চান। আর 160, 180-র বেশি মানে আপনি ফেল করছেন। ফেল করছেন কেন বলছি? বিকজ এইরকম যদি আপনার ফাস্টিং বা পিপি থাকে ওষুধ নিয়ে, তাহলে আপনার বডির ড্যামেজ আজকে হচ্ছে, সেই ড্যামেজের এফেক্ট আপনি 10-15 বছর পরে পাবেন। যাতে সেটা না হয় তাই আমি এনকারেজ করছি যে আপনি এরকম রেজাল্ট রাখুন। ফাস্টিং 100-র কাছাকাছি, পিপি 140-এর মধ্যে, আইডিয়ালি ওষুধ ছাড়া। এবার যদি জিজ্ঞেস করেন ওষুধ ছাড়া কী করে আমি আন্ডার কন্ট্রোল রাখবো, তার জন্য আমার বাকি ভিডিওগুলো দেখুন। দরকার পড়লে কোনো একটা ডায়াবেটিস রিভার্সাল কোর্সে জয়েন করে যান। আর আমার সাথে ডায়াবেটিস রিভার্সাল কোর্স করতে চাইলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। কিন্তু ওষুধ ছাড়া ওই রকম রেজাল্ট করলেই আপনি ভবিষ্যতে ভালো থাকবেন। 3 নম্বর টেস্ট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে HbA1c। আবার HbA1c কত রাখলে ভালো? এগেন ভালো রেজাল্ট হচ্ছে 5.7 ওষুধ ছাড়া। মোটামুটি রেজাল্ট জাস্ট পাস হচ্ছে 5.7 থেকে 6.5 ওষুধ নিয়ে। আর ফেল হচ্ছে 6.5-এর বেশি ওষুধ নিয়ে। এবার যদি আপনাকে ইনসুলিন দিতে হয় বা এমন ওষুধ দিতে হয় যেখানে গ্লুকোজ ফল করতে পারে, তাহলে তো অবভিয়াসলি 6.5-এর বেশি হওয়াটা খুবই খারাপ, কারণ ইনসুলিন নিচ্ছেন মানে ব্লাড গ্লুকোজটা তো কন্ট্রোলে রাখতে হবে। কিন্তু আবার সুগার ফল করে না সেটাও খেয়াল রাখতে হবে। বাট একটু কমপ্লিকেটেড, ডাক্তারের সাথে আলোচনা করে নেবেন। বাট বেসিক্যালি আপনাকে চেষ্টা করতে হবে 5.7 রাখতে ওষুধ ছাড়া, বা মিনিমাম ওষুধ নিয়ে 5.7 থেকে 6.5-এর মাঝখানে রাখতে। নেক্সট স্টেজ যেটা বলবো সেটা নিয়ে অনেকেরই অনেক দুশ্চিন্তা আছে, সেটা হচ্ছে কিডনির, সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। এবার সিরাম ক্রিয়েটিনিনটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম কোনো একজনকে একটা নাম্বার দেওয়া যায় না, বিকজ অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, আপনার বয়স কত, আপনার মাসেল মাস কত ইত্যাদি প্রভৃতি। তবু ধরে নিন যদি বিটুইন 1 and 1.3 থাকে তাহলে একটুখানি কেয়ারফুল হতে হবে। 1-এর নিচে থাকলে নিশ্চিন্ত, 1.3-এর বেশি মানে খুবই কেয়ারফুল হতে হবে। সেটা আপনাকে ডাক্তার ইন্ডিভিজুয়ালি দেখে বলবে। বাট 1.3-এর বেশি যদি আপনার ক্রিয়েটিনিন থাকে, ব্যাপারটাকে নিয়ে সিরিয়াস হন। কী করলে কিডনি ভালো থাকবে সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি,
বেসিক্যালি আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার আন্ডার কন্ট্রোল রাখতে হবে, বেশি করে জল খেতে হবে, আর ওষুধপত্র এমন খেতে হবে যাতে কিডনির ক্ষতি না হয়। 5 নম্বর টেস্ট যেটা বলবো সেটা হচ্ছে ইউরিন এসিআর। এটাও আপনার যদি ডায়াবেটিস থাকে আপনাকে অবশ্যই অন্ততপক্ষে বছরে একবার করতে হবে, এবং এই রেজাল্টটা 30-এর কম থাকলে ভালো। 30 থেকে 300 মানে একটু একটু ড্যামেজ হচ্ছে, 300-এর বেশি মানে অনেক ড্যামেজ হয়েছে। এটাও কিন্তু একটু কমপ্লিকেটেড, এটাও আপনাকে অবশ্যই টেস্টটা করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এবং ওষুধ খুব কম আছে, 4টে ওষুধ আছে যাতে এটা আন্ডার কন্ট্রোল রাখতে আপনাকে হেল্প করবে। ডাক্তার নিশ্চয়ই আপনাকে সেই ওষুধগুলো আলোচনা করবে এবং সেই ওষুধগুলো আপনাকে প্রেসক্রাইব করবে, তবেই আপনার ইউরিন এসিআরটা কমার একটা চান্স আছে। এছাড়া এর পরের যে টেস্টগুলো নিয়ে আলোচনা করব সেগুলো মেনলি হার্ট সংক্রান্ত। তাহলে হার্টের কী কী টেস্ট আপনি করতে পারেন যাতে আপনি বুঝবেন যে আপনার বিরাট কোনো হার্ট অ্যাটাক হওয়ার চান্স নেই? সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে লিপিড প্রোফাইল। এবার লিপিড প্রোফাইলে যেটা মানুষ জেনারেলি ভাবে যে টোটাল কোলেস্ট্রলটা খুব ইম্পর্টেন্ট, এলডিএলটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি কিন্তু ট্রাইগ্লিসারাইড আর এইচডিএলটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এলডিএলে যে টেস্টটা করা হয় সেটা অ্যাকচুয়ালি কোনো অ্যাকিউরেট টেস্ট নয়, এটা একটু কমপ্লিকেটেড। এটা নিয়ে আমি এই ভিডিওতে বলতে পারছি না, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। কিন্তু এটা জেনে রাখুন যে ট্রাইগ্লিসারাইড হচ্ছে মেন নাম্বার, এটা আপনার হোল বডির ফ্যাট কতটা আছে সেই কন্টেন্টটা বলে। সুতরাং ট্রাইগ্লিসারাইডটা যত পারা যায় কম রাখতে হবে, এইচডিএল যত পারা যায় বাড়াতে হবে। তার জন্য আপনাকে গুড ফ্যাট খেতে হবে, আর এক্সারসাইজ করতে হবে, আর কার্বোহাইড্রেট কমাতে হবে। এটা হলে এইচডিএলটা বাড়বে, ট্রাইগ্লিসারাইডটা কমবে। এছাড়া আরেকটা টেস্ট আছে যেটা আপনার জানা দরকার, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্টে আমরা দুটো টেস্ট মেনলি দেখি আপনার ফ্যাটি লিভার হয়েছে কিনা দেখার জন্য। একটা হচ্ছে এসজিওটি, একটা হচ্ছে এসজিপিটি। এবার এসজিওটি এসজিপিটি অ্যাকচুয়ালি থাকা উচিত 20-র কম, কিন্তু এখন যেটাকে নর্মাল বলা হয় সেটা হচ্ছে 40-এর কাছাকাছি। সেটা কিন্তু একদমই নর্মাল নয়, আপনাকে 20-র কম রাখতে হবে যদি আপনার ফ্যাটি লিভার হওয়ার চান্স থাকে। মানে যদি আপনার পেটে একটু ভুঁড়ি থাকে তাহলে অবশ্যই ফ্যাটি লিভার হওয়ার চান্স আছে, এবং যদি সেরকম থাকে তাহলে অবশ্যই এটাকে 20-র কাছাকাছি বা 20-র কম রাখার চেষ্টা করতে হবে। নেক্সট যে রেজাল্টটা আপনার জানা দরকার সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কত রাখবেন? ব্লাড প্রেশার আইডিয়ালি আপনার থাকা দরকার বিটুইন 120 অ্যান্ড 130। 120-র কম হলে যদি আপনার বয়স বেশি হয় মাথা ঘুরে যাওয়ার চান্স থাকে, আর 130 থেকে 140-র বেশি হলে লং টার্ম প্রবলেম হতে পারে। তাই চেষ্টা করবেন উপরের রিডিংটা 120 থেকে 130 বা 120 থেকে 140 আপনাকে ডাক্তার দেখে বলে দেবে সেরকম রাখতে। বয়স বেশি হলে 140 থাকলেও প্রবলেম নেই, বয়স কম থাকলে 130 রাখার চেষ্টা করবেন। ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা অ্যাকচুয়ালি চেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট, ওই জন্য ওটা নিয়ে কোনো কথা বলছি না, সিস্টোলিকটা কন্ট্রোলে রাখলেই হবে। নেক্সট আরেকটা নাম্বার আপনাকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার ওয়েস্ট সার্কামফারেন্স, যে কোমরটা কতটা বড়। এবার কোমরটা যদি ছেলে হন তাহলে বলা হয় 40-এর বেশি যেন না হয়। আমার মনে হয় 40টা বেশ অনেকখানি বেশি। আপনার যদি ভুঁড়ি থাকে তাহলেই আপনার কিন্তু ওয়েস্ট সার্কামফারেন্স বেড়ে গেছে, তখন থেকেই কেয়ারফুল হতে হবে। যদি মহিলা হন তাহলে বলা হয় 35-এর বেশি না হওয়া। সুতরাং অ্যাজ উইথ অল দি আদার রিপোর্টস এটাও কিন্তু একটু বেশি বেশি করে বলা হয়েছে। আইডিয়ালি আরও কমেই আপনাকে সচেতন হতে হবে যদি আপনি ভালো রেজাল্ট চান। আর এটাতে আপনাকে খুশি থাকার কোনো কারণ নেই, এটা হচ্ছে পাস মার্ক, এর থেকে বেশি মানে আপনি ফেল, এটা মাথায় রাখুন। আর দুটো পয়েন্ট আপনাকে বলে দিই। একটা হচ্ছে যে আপনার ইনফ্ল্যামেশন বডিতে কেমন এটা দেখার জন্য আপনার ডাক্তার আপনার একটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন বলে একটা টেস্ট করতে দিতে পারে, সেটা যতটা পারা যায় কম রাখতে হবে। আপনার যদি অন্যান্য রোগ থাকে, আর্থ্রাইটিস, র্যাশ, অন্যান্য রোগ যেগুলো অটোইমিউন টাইপের, তাহলে সি রিঅ্যাক্টিভ প্রোটিনটাকে আন্ডার কন্ট্রোল রাখতে হবে। ইনফ্ল্যামেশন কম রাখলে অনেক রোগ কম হবে। ইনফ্ল্যামেশন কম রাখতে গেলে আপনাকে স্ট্রেস কমাতে হবে, ক্লিন খেতে হবে, ক্লিন মানে যেটা ভালো খাবার, প্রসেসড ফুড নয়, এনাফ এক্সারসাইজ করতে হবে, আর ভালো ঘুমাতে হবে। এগুলো করলে ইনফ্ল্যামেশনটা আন্ডার কন্ট্রোল আসবে, সি রিঅ্যাক্টিভ প্রোটিনটাও আন্ডার কন্ট্রোল থাকবে। আর ভিটামিন ডি অনেক সময় ডাক্তাররা টেস্ট করে, ভিটামিন ডিটাও চেষ্টা করবেন যেন নর্মাল রেঞ্জে থাকে। নর্মাল রেঞ্জ বলতে অ্যাটলিস্ট যেন 30 থাকে, আইডিয়ালি 60। এবার দরকার পড়লে ডাক্তার আপনাকে একটা সাপ্লিমেন্ট দিয়ে দেবে, সেই সাপ্লিমেন্টটা নেবেন। বাট আপনি যদি একটু টাইম সকালের রোদে কাটান তাহলে ভিটামিন ডি জেনারেলি আন্ডার কন্ট্রোল থাকবে। তাহলে এই মোটামুটি কয়েকটা আমি আপনাকে মার্কার দিয়ে দিলাম।
নিজে নিজে এই মার্কারগুলো দেখবেন, কোনটা পাস মার্ক, কোনটা ভালো রেজাল্ট আর কোনটা ফেল, এটা আপনাকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি যে নাম্বারগুলো আপনার ল্যাবের রিপোর্টে আসে বা যে নাম্বারগুলো আপনি হয়তো জানেন ঠিক, সেগুলো হয়তো পাস মার্ক। এবার আপনার ছেলে পাস করলেই আপনি খুশি যদি হন, তাহলে আপনিও পাস মার্ক পেলে খুশি হতেই পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি তো বলবো ভালো রেজাল্টটা জানতে হবে আর ভালো রেজাল্টের জন্য এম করতে হবে, তাহলেই ফিউচারটা ভালো হবে। আর যদি একদম ভালো রেজাল্ট চান, তাহলে ওষুধপত্র ছাড়া লাইফস্টাইল চেঞ্জ করে এই সব রোগগুলোকে আন্ডার কন্ট্রোল আনুন। কারণ এই প্রত্যেকটা জিনিস আপনার লাইফস্টাইলের ভুলের জন্যই হচ্ছে। সেটা জেনে সেটা ঠিক করতে পারলে এই সবকটা রোগই ঠিক হবে। আপনাকে এগুলো নিয়ে ভাবতেও হবে না, ফিউচারটাও ভালো হবে। বিকজ এখন যদি কনসেপ্ট ক্লিয়ার, রেজাল্ট ভালো, যদি আপনার ছেলে করতে পারে, তার ফিউচারটাও খুব ভালো হবে। আপনাকে সেই নিয়ে চিন্তা করতে হবে না। আশা করি ভিডিওটা বুঝতে পারলেন কি আলোচনা করলাম। যদি কোনো বক্তব্য থাকে কমেন্টে লিখে দিন, আমি চেষ্টা করব উত্তর দিতে। দরকার পড়লে এটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তারাও খুশি হবে, তারাও উপকৃত হবে। ভালো থাকবেন, পরে দেখা হবে।